হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সামসওয়ালা। তো ডাব্লিউবি এক্সামসওয়ালাতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু লেকচার নাম্বার 7, যেখানে আমরা ডিসকাস করতে চলেছি উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স। তো তোমরা প্রত্যেক সানডে 9টার সময় এই চ্যানেলে ডাব্লিউবি এক্সামসওয়ালাতে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস করছো। আর তোমাদের যেটা সাজেশনস যে ডেইলি কিন্তু তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স করবে, তো আমরা এই দিনটাকে রাখবো রিভিশনের জন্য। আর এই সেশনটার মধ্যে দিয়ে আমরা রিভাইজ করব, ঠিক আছে? আর যারা একদমই সময় পাচ্ছ না ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স করার, তাদেরকে আর কি বলবো, তাদেরকে বলবো ঠিক আছে অ্যাটলিস্ট এই সানডে যে ক্লাসটা হচ্ছে সেটা অ্যাটলিস্ট দেখো। আর শুধু দেখলে হবে না, তার পাশাপাশি এই জিনিসগুলোকে কিন্তু নোট ডাউন করতে হবে, একটা জায়গায় নোট ডাউন করতে হবে। আর এই সেশনে আমরা সমস্ত কিছু কভার করব। যে কোনো এক্সাম, আজকে তুমি এসএসসির সিজিএল এক্সাম দাও কি সিএইচএসএল, তোমরা ব্যাংকিং এক্সাম দাও কি রেলের এক্সাম বা স্টেট লেভেল, যে কোনো এক্সামে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইন রিসেন্ট টাইম স্টাফ সিলেকশন কমিশনের যে কোনো এক্সাম তুমি নিয়ে নাও, প্রত্যেকটা এক্সামে জিএতে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু ভালো রকম কোশ্চেন্স থাকছে। আর ব্যাংকিং তো ছেড়েই দিলাম, ব্যাংকিংয়ে বরাবরই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন্স থাকে। তো যারা ব্যাংকিং এক্সাম লাইক আইবিপিএস, এসবিআই বা আরআরবি এই সমস্ত এক্সামের জন্য প্রিপেয়ার করছো, তাদের জন্য কিন্তু ইকুয়ালি এই সেশনটা খুবই ইম্পর্ট্যান্ট। তো চলো শুরু করি আজকের এই সেশন। সবাইকে আবারও গুড মর্নিং, সবাইকে আবারও গুড মর্নিং। তো চলো শুরু করি আজকের এই সেশন, যেখানে আমরা দেখতে চলেছি উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স জুলাইয়ের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে এমসিকিউর মধ্যে দিয়ে আমরা করব ডিসকাস। মেনলি আমরা যেটা করি পোল দিই, তোমরা পোলের মধ্যে আনসার করো। তো তোমরা আজকেও আনসার করবে লাইভ চ্যাটে, আমি অবশ্যই দেখব তোমাদের আনসার। আর তোমরা চাইলে তোমাদের যা কিছু ডাউট রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। তো চলো শুরু করি আজকের সেশন, যেখানে আরও একটা জিনিস তোমাদের বলে রাখি, আমার একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে, তোমরা চাইলে আমাকে কানেক্ট করতে পারো, যেখানে এই ক্লাস পিডিএফ তোমরা পেয়ে যাবে। এছাড়া বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ব্যাচ চলছে অনলাইনে, যেখানে ফ্রি ক্লাসেস রয়েছে। তো তার লিঙ্কগুলো কিন্তু আমি পোস্ট করি, বা তোমাদের যা কিছু ডাউট রয়েছে তোমরা আমার সাথে শেয়ার করতে পারো এই টেলিগ্রাম গ্রুপ জয়েন করার মধ্যে দিয়ে। তো যারা আজকে একদম প্রথম ক্লাস করছো, অবশ্যই এই কিউআর স্ক্যান করে অথবা সার্চ করতে পারো রঞ্জন কুমার কুন্ডু স্যার পিডব্লিউ বলে, তোমরা দেখবে টেলিগ্রাম একটা গ্রুপ পাবে, সেই গ্রুপটা অবশ্যই জয়েন করে যেও। তো চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্ন তোমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ মুম্বাই ইন দ্য কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিজ 2026 র্যাঙ্কিং? তাহলে 2026 বেস্ট স্টুডেন্ট সিটিজ হিসেবে স্বীকৃতি পেয়েছে মুম্বাই, তার র্যাঙ্ক কত? ঠিক আছে, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ মুম্বাই ইন দ্য কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিজ 2026 র্যাঙ্কিং? তার মানে এই যে কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিজ 2026 র্যাঙ্কিংয়ে মুম্বাই জায়গা করে নিয়েছে, যার র্যাঙ্ক কত? 104, 98, 108 নাকি 128? ঝটপট তোমরা কিন্তু লাইভ চ্যাটে আনসার করে যাও, লাইভ চ্যাটে আনসার করে যাও কি হবে এর সঠিক উত্তর। তাহলে আজকে প্রথম প্রশ্ন যেটা আমরা দেখতে পাচ্ছি, কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিজ 2026, যেখানে মুম্বাইয়ের র্যাঙ্কিং হচ্ছে 98। মুম্বাইয়ের র্যাঙ্কিং 98। তার মানে ভারতের মধ্যে থেকে যে সিটি 100-র মধ্যে জায়গা করে নিয়েছে, দ্যাট ইজ মুম্বাই, যার র্যাঙ্কিং হচ্ছে 98। তো আমরা আসবো ডিটেলে এই টপিকটার ওপর, যেখানে কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিজ 2026 র্যাঙ্কিংয়ে প্রথম স্থান অধিকার করে কোন সিটি। তো চলো দেখা যাক। তো এখানে আমরা হিন্দুর একটা আর্টিকেল দেখতে পাচ্ছি, দিল্লি ওয়ার্ল্ডস মোস্ট অ্যাফোর্ডেবল সিটি ফর স্টুডেন্টস কিউএস র্যাঙ্কিং। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভারতের সিটিগুলোর মধ্যে থেকে দিল্লি কিন্তু একটা স্বীকৃতি পেয়েছে এই র্যাঙ্কিংয়ে, যেটা কিনা মোস্ট অ্যাফোর্ডেবল সিটি ফর স্টুডেন্টস হিসেবে এই র্যাঙ্কিংটা কিন্তু, বা এই ট্যাগটা কিন্তু দিল্লি পেয়েছে এই র্যাঙ্কিংয়ে। তাহলে কিউএস, যেটাকে আমরা বলছি কোয়াকারেলি সাইমন্ডস, কিউএস এর ফুল ফর্ম হচ্ছে কোয়াকারেলি সাইমন্ডস, যারা এই রিপোর্টটা প্রকাশ করেছে, বা এই র্যাঙ্কিংটা তারা তৈরি করেছে, যে বেস্ট স্টুডেন্ট সিটিজ 2026, যেখানে বিশ্বব্যাপী টোটাল 150টা সিটির ওপর এই র্যাঙ্কিংটা এসছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের দিল্লির ওভারঅল র্যাঙ্কিং হচ্ছে 104, 104।
104। তো আমি কি বললাম যে না, যে সিটিগুলো ইন্ডিয়ান সিটিগুলো রয়েছে এই র্যাঙ্কিংয়ে, তার মধ্যে থেকে বেস্ট পারফর্মিং বা বেস্ট র্যাঙ্কিং যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে মুম্বাই। মুম্বাই 100-র মধ্যে ঢুকেছে, যেটা আগের র্যাঙ্কিংয়ের তুলনায় 15 ধাপ উপরে উঠে মুম্বাইয়ের বর্তমান র্যাঙ্কিং 98, যেখানে দিল্লির র্যাঙ্কিং 104, বেঙ্গালুরু 108। তাহলে এখানে বেঙ্গালুরুর ক্ষেত্রেও আমরা একটা ইমপ্রুভমেন্ট দেখতে পাই, যেখানে বেঙ্গালুরুর র্যাঙ্কিং ছিল আগে 130, সেখান থেকে বেঙ্গালুরু 108 নম্বর জায়গায় উঠে এসছে। ওয়ারাস চেন্নাই যদি আমরা দেখি 12 ধাপ উপরে এসে চেন্নাইয়ের র্যাঙ্কিং 128। ঠিক আছে, তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, QS highlights India's growing global presence in education, crediting reforms under the NEP। তাহলে এই যে সরকারের যে নতুন যে স্টাডি প্ল্যান বা যে পলিসি NEP 2020, তার উল্লেখ কিন্তু রয়েছে এখানে। ঠিক আছে, NEP 2020 তার একটা উল্লেখ এখানে রয়েছে। এছাড়া বলা হচ্ছে যে বিশ্ব দরবারে ভারত কিন্তু একটা জায়গা করে নিচ্ছে। QS highlighted India's growing global presence in education, crediting reforms under the NEP। ঠিক আছে, তাহলে এই যে নিউ এডুকেশন পলিসি, নিউ এডুকেশন পলিসি যেটা, তো সেটাও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 তার একটা কিন্তু উল্লেখ রয়েছে। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 তার একটা উল্লেখ রয়েছে। এবার টপ সিটিগুলোর মধ্যে যদি আমরা দেখি, তাহলে প্রথম বিশ্বব্যাপী যেটাকে বলা হচ্ছে সব থেকে স্টুডেন্ট ফ্রেন্ডলি যে সিটি, তো সেটা হচ্ছে সিউল সাউথ কোরিয়া, তারপর টোকিও, আর থার্ড পজিশনে রয়েছে লন্ডন। তাহলে সিউল এই র্যাঙ্কিংয়ে QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে টপ পজিশন হোল্ড করে। ঠিক আছে, কোয়াকারেলি সাইমন্ডস তাদের যে এই র্যাঙ্কিং, সেখানে সিউল যেটা সাউথ কোরিয়ার ক্যাপিটাল, তারা কিন্তু প্রথম স্থান অধিকার করে। ঠিক আছে, সেকেন্ডে রয়েছে জাপানের টোকিও, থার্ড পজিশনে রয়েছে লন্ডন। তাহলে প্রথম তিনটে যে সিটি, কি কি না, প্রথম তিনটে সিটি হচ্ছে সিউল। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম তিনটে সিটি, প্রথমেই রয়েছে সিউল। ঠিক আছে, সিউল, তারপর নেক্সট যেটা আমরা দেখতে পাবো এই র্যাঙ্কিংয়ে সেটা হচ্ছে টোকিও, আর থার্ড রয়েছে লন্ডন। তাহলে টোকিও জাপান, লন্ডন UK, জাপান, আর সিউল হচ্ছে সাউথ কোরিয়া। ঠিক আছে, তাহলে বিশ্বের প্রথম তিনটে সিটি সিউল, টোকিও অ্যান্ড লন্ডন। ঠিক আছে, এই র্যাঙ্কিংয়ে আমরা যদি দেখি, প্রথম হচ্ছে সিউল, তারপর হচ্ছে টোকিও, তারপর লন্ডন। এছাড়া ফোর্থ পজিশনে রয়েছে মিউনিক, আর মেলবোর্ন অস্ট্রেলিয়া রয়েছে ফিফথ পজিশনে। তাহলে যেই প্যারামিটারে আমরা দেখতে পাই এই র্যাঙ্কিংটা, সেটা কি না, স্টুডেন্ট ভিউ, স্টুডেন্ট মিক্স, এমপ্লয়ার অ্যাক্টিভিটি, ডিজায়ারেবিলিটি, অ্যাফোর্ডেবিলিটিতে আমরা যদি দেখি, তাহলে দিল্লি কিন্তু বলতে পারো যে প্রথম স্থান অধিকার করে এই স্টুডেন্ট ফ্রেন্ডলি সিটি হিসেবে। ঠিক আছে, অ্যাফোর্ডেবিলিটির দিক থেকে দিল্লি বেস্ট পারফর্মিং সিটি। বাট ওভারঅল যদি দেখি, ওভারঅল হচ্ছে সিউল, তারপর হচ্ছে টোকিও, তারপর লন্ডন, মিউনিক, আর হচ্ছে মেলবোর্ন। তাহলে নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব, কোশ্চেন নাম্বার 2। On July 17, 2025, India successfully test fire which two ballistic missile from the integrated test range in Chandipur, Orissa? তাহলে চাঁদিপুর উড়িষ্যা কোস্টাল রিজিয়ন থেকে আমরা দেখতে পাই সম্প্রতি 17 জুলাই 2025 দুটো টেস্ট ফায়ার করা হয়েছে, দুটো ব্লাস্টিক মিসাইলের টেস্ট ফায়ার করা হয়েছে সাকসেসফুলি। তো সেটা তোমাদের আইডেন্টিফাই করতে হবে। তাহলে চারটে অপশন দেওয়া রয়েছে, ঝটপট তোমরা আইডেন্টিফাই করো কি হবে এর সঠিক উত্তর। অগ্নি 3 অ্যান্ড ভারুণ, অপশন বি পৃথ্বী 2 অ্যান্ড অগ্নি 1, আকাশ অ্যান্ড ত্রিশূল, অপশন ডি নাগ অ্যান্ড অগ্নিভি। তো ঝটপট তোমরা লাইভ চ্যাটে গিয়ে কিন্তু আনসার করতে পারো, আর আমি দেখতে চাই কতজন তোমরা সঠিক উত্তর দিতে পারছো। ঠিক আছে, কি হবে এর সঠিক উত্তর? অন জুলাই 17, 2025, India successfully test fire which two ballistic missiles from the integrated test range
in Chadipur, Orissa. তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে, এর সঠিক উত্তর হয়ে যাবে পৃথ্বী 2 and Agni 1. পৃথ্বী 2 and Agni 1, that will be the right answer. তাহলে সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে পৃথ্বী 2 ও অগ্নি 1 এই দুটো ব্লাস্টিক মিসাইল যেটা সাকসেসফুলি আমরা টেস্ট ফায়ার করি উড়িষ্যা কোস্টাল রিজিয়ন থেকে, যেটা ডেভেলপ করেছে কে না ডিআরডিও, যেটা ডেভেলপ করেছে কে না ডিআরডিও। তো এখানে এই দুটো মিসাইল সম্পর্কে বলা রয়েছে যে ইন্ডিয়া সাকসেসফুলি টেস্ট ফায়ার নিউক্লিয়ার কেপেবল শর্ট রেঞ্জ ব্লাস্টিক মিসাইল। তাহলে এটা কিন্তু নিউক্লিয়ার ক্ষমতা সম্পন্ন একটা মিসাইল, তো বলতে পারো যে শর্ট রেঞ্জ ব্লাস্টিক মিসাইল, যেটার বলতে পারো যে সাকসেসফুলি এটা টেস্ট ফায়ার করা হয় উড়িষ্যার চাঁদিপুর যে কোস্টাল রিজিয়ন রয়েছে সেখান থেকে। তো পৃথ্বী 2 ইট ইজ আ শর্ট রেঞ্জ সারফেস টু সারফেস মিসাইল। তাহলে কি ধরনের মিসাইল না মনে রাখবে পৃথ্বী 2 হচ্ছে শর্ট রেঞ্জ সারফেস টু সারফেস মিসাইল উইথ আ রেঞ্জ অফ 250 to 350 কিলোমিটার রেঞ্জ, যেটা লিকুইড প্রপালশন, inertial navigation and 500 কিলো ওয়ারহেড ক্যাপাবিলিটি। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এর ক্যাপাসিটি যদি দেখি তাহলে 500 কিলোগ্রাম ওয়ারহেড বহন করতে পারে, লিকুইড প্রপালশন, যেখানে ন্যাভিগেশনের ক্ষমতা সম্পন্ন, ইনার্শিয়াল ন্যাভিগেশনের ক্ষমতা সম্পন্ন এই পৃথিবী 2, যার রেঞ্জ হচ্ছে 250 থেকে 350 কিলোমিটার, আর এটা কিন্তু সারফেস টু সারফেস মিসাইল। অগ্নি যেটা মিড রেঞ্জ road rail mobile missile with a 700 to 900 kilometer range, solid propulsion and 100 kilo payload capacity। তাহলে দুটোই কিন্তু আমরা দেখতে পারি যে নিউক্লিয়ার ওয়ারহেড ক্ষমতা সম্পন্ন বলতে পারো এই দুটো মিসাইল, যেটা আমরা দেখতে পেলাম যে সাকসেসফুলি এ টেস্ট ফায়ার করা হয়েছে ডিআরডিওর দ্বারা। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন আজকের কোশ্চেন নাম্বার 3, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ প্রাইম মিনিস্টার অফ ইউক্রেন অ্যামিড দ্য অনগোয়িং রাশিয়া ইউক্রেন কনফ্লিক্ট। তাহলে রাশিয়া ইউক্রেন কনফ্লিক্ট বহুদিন ধরে চলছে, 3 বছর ধরে এই কনফ্লিক্ট চলছে, আর এই সময়কালে আমরা দেখতে পেলাম যে ইউক্রেনের যে নিউলি প্রাইম মিনিস্টার যিনি অ্যাপয়েন্ট হতে চলেছেন, তো তার নাম কি? তো 4টে অপশন দেওয়া রয়েছে, ডেনিস শামিহাল, অপশন বি ভ্লাদিমির জেলেনস্কি, অপশন সি ইউলিয়াস বাবারে বাবাকে নাম উচ্চারণ করা তো খুব মুশকিল, ইউলিয়াস স্পিরিডেস্কি, বাবা মনে স্পিরিডেঙ্কো, ইউলিয়া ভিরিডেঙ্কো, আচ্ছা ইউলিয়া ভিরিডেঙ্কো, ঠিক আছে, ইউলিয়াস ভিরিডেঙ্কো। আর অপশন ডি দিমিত্রো কুলেবা। তাহলে এই 4টে অপশনের মধ্যে থেকে তোমাদের আইডেন্টিফাই করতে পারে, নাম উচ্চারণ করতে আমার অবস্থা খারাপ হয়ে গেল। তাহলে ডেনিস শামিয়াল, ভ্লাদিমির জেলেনস্কি, আর ইউলিয়া স্পেরিডেঙ্কো, ইউলিয়া শুধু বলো ভাই, ইউলিয়া স্পেরিডেঙ্কো, ঠিক আছে, ইউলিয়া ভেরিডেঙ্কো। কি হবে এর সঠিক উত্তর? তাহলে এর সঠিক উত্তর কিন্তু এই যে ইউলিয়া ভেরিডেঙ্কো হবে, অপশন সি হবে এর সঠিক উত্তর। ইউলিয়া Veridenko is a newly appointed PM of Ukraine। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি ইউলিয়া ভেরিডেঙ্কো ফর্মার ইকোনমি মিনিস্টার, তার মানে ফিনান্স মিনিস্টার ছিলেন তিনি, যিনি একজন কি নেগোশিয়েটর, যিনি বিভিন্ন ডিল নেগোশিয়েট করেছেন ইউএস এর সাথে, আর যিনি রিপ্লেস করছে কাকে? ডেনিস সামিয়াল, তাকে তিনি রিপ্লেস করছেন, তাকে রিপ্লেস করে ইউলিয়া যিনি ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্ট হয়েছেন বা নিযুক্ত হয়েছেন। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব, কোশ্চেন নাম্বার 4, হুইচ সিটি হ্যাজ বিন ডিক্লেয়ার্ড দ্য ক্লিনেস্ট ইন দ্য ক্যাটাগরি অফ সিটিজ উইথ আ পপুলেশন ওভার 10 lakh in Swachh Survekshan
2024-25। তাহলে স্বচ্ছ সার্ভেক্ষণ আমরা জানি ক্লিনেস্ট সিটি হচ্ছে ইন্দোর। এর আগেও কিন্তু আমরা একটা কোশ্চেন এর আগের সেশনেও আমরা এরকম প্রশ্ন করেছি, আমার মনে নেই কোন উইকে ছিল, বাট আমরা কিন্তু করেছি স্বচ্ছ সার্ভেক্ষণ এর আগেও আমরা দেখেছি। বাট আজকের ক্যাটাগরিটা একটু আলাদা। বলেছে যে এই ক্যাটাগরিতে ক্লিনেস্ট সিটি মানে 10 লাখের বেশি জনসংখ্যা সম্পন্ন যে সিটিগুলো রয়েছে, তো তার মধ্যে থেকে সব থেকে পরিচ্ছন্ন যে শহর সেটা কোনটা? ইন্দোর, আহমেদাবাদ, পুনে নাকি সুরাট? তাহলে ক্লিনেস্ট সিটি আমরা তো জানি ইন্দোর। তাহলে এই 10 লাখের ওপর পপুলেশনের যে সিটিগুলো রয়েছে তার মধ্যে থেকে স্বচ্ছ সার্ভেক্ষণ 2024-25 সব থেকে ক্লিনেস্ট সিটি কাকে ডিক্লেয়ার করা হয়েছে? এটাও কি আনসার ইন্দোর হবে, নাকি আহমেদাবাদ হবে, পুনে নাকি সুরাট? কি হবে এর সঠিক উত্তর? ঝটপট লাইভ চ্যাটে আমাকে লিখে জানাও কি হবে এর সঠিক উত্তর। ঝটপট লাইভ চ্যাটে লিখে জানাও কি হবে এর সঠিক উত্তর। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে আহমেদাবাদ। এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে আহমেদাবাদ। আহমেদাবাদ উইল বি দ্য রাইট আনসার। আহমেদাবাদ উইল বি দ্য রাইট আনসার। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি স্বচ্ছ সার্ভেক্ষণ 2024-25 conducted by Ministry of Housing and Urban Affairs, Ahmedabad was ranked the cleanest city among those with a population over 10 lakh. তাহলে 10 লাখের বেশি জনসংখ্যা সম্পন্ন যে শহরগুলো রয়েছে, মানে 10 লাখ বা তার বেশি জনবহুল যে শহরগুলো রয়েছে তার মধ্যে থেকে সব থেকে পরিচ্ছন্ন বা পরিষ্কার যে সিটি বা শহর, পরিচ্ছন্ন যে শহর সেটা হচ্ছে আহমেদাবাদ। আমরা এর আগেও দেখেছিলাম একটা র্যাঙ্কিং। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সুপার স্বচ্ছ লিগ সিটিজ উইনার, সুপার স্বচ্ছ লিগ সিটিজ উইনার সেটা কিন্তু ইন্দোর। ইন্দোরেও কিন্তু পপুলেশন 10 লাখের বেশি। তারপরে রয়েছে সুরাট, নভি মুম্বাই, বিজয়ওয়াড়া, নয়ডা, চণ্ডীগড়, মাইসুরু, উজ্জয়িন, গান্ধীনগর, গুন্টুর, গান্ধীনগর আর হচ্ছে গুন্টুর। তাহলে আমরা এখানে সুপার স্বচ্ছ লিগ সিটিজ উইনার্স আমরা দেখেছি, বাট এখানের ক্যাটাগরিটা কিন্তু আলাদা। স্বচ্ছ শহর বাই পপুলেশন ক্যাটাগরি, স্বচ্ছ শহর বাই পপুলেশন ক্যাটাগরি, যেখানে আমরা দেখতে পাচ্ছি আহমেদাবাদ, তারপর ভোপাল, তারপর লখনৌ, তারপর মীরা ভাইন্দার, তারপর বিলাসপুর, জামশেদপুর, দিওয়াস, খারহাদ, কার্নাল আর হচ্ছে পাঞ্জি। তাহলে সব থেকে টপ করছে কিন্তু এখানে টপ করছে এই র্যাঙ্কিংয়ে আহমেদাবাদ, যেটা কিনা এই প্রশ্নে আমাদের জিজ্ঞেস করা হয়েছিল। তাহলে আহমেদাবাদ হবে এর সঠিক উত্তর। অপশন বি আহমেদাবাদ। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 5, who clinched the women's single title at the 2025 উইম্বলডন টেনিস চ্যাম্পিয়নশিপ। তাহলে 2025 উইম্বলডন টেনিস চ্যাম্পিয়নশিপের শিরোপা কে জিতেছেন বা উইনার কে? হু ক্লিঞ্চড দ্য উইমেন সিঙ্গেল টাইটেল এট দ্য 2025 উইম্বলডন টেনিস চ্যাম্পিয়নশিপ? কি হবে এর সঠিক উত্তর? কি হবে এর সঠিক উত্তর? ইগা সুয়েন্তেক নাকি আমান্ডা আনিসিমোভা নাকি এলেনা রাইবাকিনা নাকি মার্টিনা নভরাতিলোভা? কি হবে এর সঠিক উত্তর? তাহলে প্রথম অপশন রয়েছে ইগা শিওন্তেক, নাকি অপশন বি আমান্ডা আনিসিমোভা, নাকি এলেনা রাইবাকিনা, নাকি মার্টিনা নভরাতিলোভা? কি হবে এর সঠিক উত্তর? তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে ইগা শিওন্তেক। ইগা শিওন্তেক will be the right answer. Option A, ইগা শিওন্তেক। ইগা শিওন্তেক will be the right answer. তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, ইগা শিওন্তেক own 2025 single women's champion मतलब Wimbledon tennis championship by defeating Amanda Anisimova, Amanda Anisimova with a 6-0 score on July 12, 2025. তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইগা সিওন্তেক যিনি কিনা এই উইম্বলডন উইমেন সিঙ্গেল চ্যাম্পিয়নশিপ টাইটেল উইনার। ঠিক আছে, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে Świątek, 24 years old from Poland, earned her first Wimbledon title and 6 Grand Slam
ইনক্লুডিং 4 ফ্রেঞ্চ ওপেন অ্যান্ড 1 ইউএস ওপেন টাইটেল। এর আগে আমরা যদি দেখি তো তিনি বিভিন্ন যে টেনিস চ্যাম্পিয়নশিপ তিনি জিতেছেন, বাট এটা কিন্তু তার প্রথম উইম্বলডন টেনিস চ্যাম্পিয়নশিপ ছিল। তাহলে আমরা যেটা দেখতে পেলাম ইগা সোয়েনতেক, ইগা সোয়াইনতেক, ইগা সোয়াইনতেক হবে হচ্ছে সঠিক উত্তর, যিনি উইম্বলডন টেনিস চ্যাম্পিয়নশিপ উইমেন সিঙ্গেল টাইটেল উইনার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। হুইচ স্টেট রিসেন্টলি লঞ্চ ট্রাভেল অ্যালাওয়েন্স স্কিম ফর স্টুডেন্ট ইন দ্য রিমোট এরিয়াস? তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কোন সরকার বা কোন রাজ্য সরকার ছাত্রদের জন্য যারা একটু রিমোট রিজিয়নে রয়েছে একটা ট্রাভেল অ্যালাওয়েন্স স্কিম নিয়ে এসছে। কি হবে এর সঠিক উত্তর? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র নাকি গুজরাট? কি হবে এর সঠিক উত্তর? কি হবে এর সঠিক উত্তর? তাহলে কোন রাজ্য আমরা দেখতে পেয়েছি রিসেন্টলি ট্রাভেল অ্যালাওয়েন্স স্কিম নিয়ে এসছে ফর দ্য স্টুডেন্টস যারা রিমোট রিজিয়নে রয়েছে? তাহলে এর সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ। সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার আমরা দেখতে পাই যে এই ট্রাভেল অ্যালাওয়েন্স স্কিম নিয়ে আসে, ট্রাভেল অ্যালাওয়েন্স স্কিম নিয়ে আসে। তাহলে দ্য উত্তরপ্রদেশ গভর্নমেন্ট হ্যাজ ইন্ট্রোডিউসড আ ট্রাভেল অ্যালাওয়েন্স স্কিম starting from the 2025-26 academic session to support students living in remote and underserved areas। তাহলে পিছিয়ে পড়া বা একটু রিমোট অঞ্চলে যারা রয়েছে তাদের জন্য। তাহলে এই স্কিমের আন্ডারে কারা এলিজিবল? যারা ক্লাস 9 থেকে 12 এর যে স্টুডেন্ট রয়েছে তারা এলিজিবল, হুজ হোমস আর অ্যাট লিস্ট 5 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম দ্য নিয়ারেস্ট গভর্নমেন্ট সেকেন্ডারি স্কুল উইল রিসিভ 6,000 অ্যানুয়ালি। তাহলে সরকারি স্কুলগুলো থেকে অ্যাটলিস্ট তাদের বাড়ির দূরত্ব 5 কিলোমিটার বা তার বেশি হতে হবে। দিস অবজেক্ট টু এলিমিনেট দ্য অবজেক্টিভ ইজ টু এলিমিনেট ডিস্টেন্স রিলেটেড ব্যারিয়ার্স অ্যান্ড কানেক্ট স্টুডেন্ট ফ্রম রুরাল ট্রাইবাল ব্যাকগ্রাউন্ড রিজিয়ন টু দ্য মেনস্ট্রিম এডুকেশন। তাহলে এখানে এই যে ব্যারিয়ার যেটা সেটাকে রিডিউস করা, যেখানে যারা রুরাল ট্রাইবাল মানে রুরাল রিজিয়নে রয়েছে, ট্রাইবাল বা যে ব্যাকওয়ার্ড ক্লাস বা ব্যাকওয়ার্ড রিজিয়নে যারা রয়েছে তাদেরকে মেন স্ট্রিম এডুকেশনে নিয়ে আসাই হচ্ছে উদ্দেশ্য এই স্কিমের। যেখানে উত্তরপ্রদেশ সরকার একটা স্টেপ নিয়েছে যে যে সমস্ত স্টুডেন্ট ক্লাস 9, 10, 11, 12 এ পড়ছে, যাদের বাড়ি স্কুল থেকে 5 কিলোমিটার বা তার বেশি, নিয়ারেস্ট যে গভর্নমেন্ট স্কুল রয়েছে তার বাড়ির সেখান থেকে যদি 5 কিলোমিটার বা তার বেশি দূরত্ব হয়, তো সেই ক্ষেত্রে এই স্কিমের জন্য তারা এলিজেবল, যেখানে বছরে 6,000 টাকা সরকার প্রোভাইড করবে। নেক্সট, ওয়ার্ল্ড পেপার ব্যাগ ডে ইজ সেলিব্রেটেড অ্যানুয়ালি অন হুইচ ডে? তাহলে বিশ্ব কাগজ ব্যাগ দিবস, ওয়ার্ল্ড পেপার ব্যাগ ডে ইজ সেলিব্রেটেড অ্যানুয়ালি অন হুইচ ডে? তাহলে বিশ্বব্যাপী এই পেপারের মানে কাগজের যে প্যাকেট তার জন্য যে দিন সেটা কোন দিন পালন করা হয়? তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে জুলাই 12। জুলাই 12 আমরা জানি ওয়ার্ল্ড পেপার ব্যাগ ডে, ওয়ার্ল্ড পেপার ব্যাগ ডে এটা কিন্তু আমরা দেখি অবজার্ভ হতে। ঠিক আছে, তাহলে ওয়ার্ল্ড পেপার ব্যাগ ডে যেটা যেটা বলতে পারো অবজার্ভ করা হয় প্রত্যেক বছর 12 জুলাই। ঠিক আছে, তাহলে ওয়ার্ল্ড পেপার ব্যাগ ডে ইজ অ্যানুয়াল ইভেন্ট ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার অন 12th of July, help raise to help raise awareness of the environmental benefit of using paper bags over plastic bags. This day also celebrated in the invention of the first paper bag machine in 1852 by ফ্রান্সিস ওলি। তাহলে 1852 সালে ফ্রান্সিস ওলি যিনি প্রথম পেপার ব্যাগ বানানোর মেশিন তিনি নিয়ে আসেন, ইনভেনশন করেন। তো এই ইনভেনশনকে ফোকাস করে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই ইনভেনশনকে ফোকাস করে কিন্তু বিশ্বব্যাপী 12ই জুলাই এই ওয়ার্ল্ড পেপার ব্যাগ ডে এটা অবজার্ভ করা হয়, যেটা যেটা এনকারেজ করছে যাতে আমরা প্লাস্টিক ব্যাগ বা তার ইউজেস বা তার ব্যবহারকে রিডিউস করি, যেটা পরিবেশ বান্ধব এই কাগজের ব্যাগ, তো সেটাকেই প্রমোট করা হচ্ছে এই ওয়ার্ল্ড পেপার ব্যাগ ডে পালন করার মধ্যে দিয়ে। নেক্সট কোশ্চেন, when is the world day for international justice observed annually? তাহলে আন্তর্জাতিক ন্যায় বিচারের জন্য যে বিশ্ব আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস যেটা যেটা আমরা পালন করে থাকি কোন দিন? তাহলে আন্তর্জাতিক ন্যায় বিচারের জন্য বিশ্ব দিবস প্রতি বছর পালন করা হয় কবে?
কি হবে এর সঠিক উত্তর? তাহলে ইম্পর্টেন্ট ডে থেকে কিন্তু প্রশ্ন থাকে, ইম্পর্টেন্ট ডে থেকে কিন্তু প্রশ্ন থাকে। এই জিনিসগুলো কিন্তু স্কিপ করলে চলবে না। ইম্পর্টেন্ট ডেজ কিন্তু অবশ্যই করবে। ব্যাংকের এক্সামে তো আসেই আসে, অন্যান্য এক্সামে কিন্তু এই ইম্পর্টেন্ট ডে থেকে প্রশ্ন আসে। 17 জুলাই হবে এর সঠিক উত্তর। 17 জুলাই হবে এর সঠিক উত্তর। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, ওয়ার্ল্ড ডে ফর ইন্টারন্যাশনাল জাস্টিস ইজ অবজার্ভড অন 17 জুলাই ইচ ইয়ার টু মার্ক দ্য adoption of Rome Statute in 1998 which established the International Criminal Court. তাহলে আমাকে তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাও আইসিজে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আইসিজে বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এর হেডকোয়ার্টার কোথায়? আইসিজে এর হেডকোয়ার্টার কোথায়? আইসিজে এর হেডকোয়ার্টার কোথায়? ঝটপট আমাকে কমেন্ট সেকশনে, লাইভ চ্যাটে আমাকে লিখে জানাও বা কমেন্ট সেকশনেও লিখে জানাতে পারো। তাহলে ওয়ার্ল্ড ডে ফর ইন্টারন্যাশনাল জাস্টিস ইজ অবজার্ভ 17 জুলাই ইচ ইয়ার টু মার্ক দ্য অ্যাডপশন অফ রোম স্ট্যাটিউট ইন 1998, যার মধ্যে দিয়ে আমরা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টকে সেট আপ হতে দেখি। একদম সঠিক, হেগ নেদারল্যান্ড। হেগ নেদারল্যান্ডে হচ্ছে হেডকোয়ার্টার, দি হেগ নেদারল্যান্ড, দি দি হেগ নেদারল্যান্ড। তাহলে ওয়ার্ল্ড ডে ফর ইন্টারন্যাশনাল জাস্টিস এম টু রেজ অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য গ্লোবাল জাস্টিস সিস্টেম লাইক দ্য আইসিসি, ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, আমরা যেটা দেখতে পাচ্ছি আইসিসি, প্রমোট ইন্টারন্যাশনাল কোঅপারেশন টু প্রসিকিউট সিরিয়াস ক্রাইমস, সাপোর্ট ভিকটিমস রাইটস অ্যান্ড স্ট্রেনথেন দ্য রুল অফ ল। তাহলে এই যে দিনটা আমরা পালন করি, সেটা কি, সেটা প্রমোট করতে, যেটা যেটা প্রসিকিউট করবে সিরিয়াস ক্রাইমকে, এছাড়া যারা ভিকটিম রয়েছে, সাপোর্ট ভিকটিমস রাইট, যারা ভিকটিম রয়েছে তাদের অধিকারকে প্রতিষ্ঠা করবে, অ্যান্ড স্ট্রেনথেন দ্য রুল অফ ল, আইন কানুনকে আরও প্রতিষ্ঠা করবে বা প্রতিষ্ঠিত করবে। ইভেন্ট বাই আইসিসি, ইউএন, এনজিওস অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউটস। তাহলে এই দিনটা মূলত পালন করে থাকে কে না, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, ইউনাইটেড নেশনস, বিভিন্ন এনজিও, এছাড়াও এডুকেশনাল ইনস্টিটিউট। অ্যাক্টিভিটিস কি হয় না, প্যানেল ডিসকাশন, সার্ভাইভার টেস্টিমনিজ, মক ট্রেলস, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, গ্লোবাল এনগেজমেন্ট থ্রু জাস্টিস, হ্যাশট্যাগ জাস্টিস ডে 2025, ইউথ ফোরকাস্ট প্রোগ্রাম লাইক ডিবেটস, ফিল্ম স্ক্রিনিং। তাই বিভিন্ন কিছুর মধ্যে দিয়ে আমরা যেটা দেখতে পাই, বিভিন্ন কিছুর মধ্যে দিয়ে আমরা এটা দেখতে পাই যে হ্যাশট্যাগ একটা ট্রেন্ড চালানো হয়েছে জাস্টিস ডে 2025। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে আমরা যাব। কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অ্যাডভান্স কমিউনিকেশন স্যাটেলাইট লঞ্চ বাই ইসরায়েল অন জুলাই 13, 2025? তাহলে আমোস 17, দ্রোর 1, ওফেক 16, সাভিভ 2, কি হবে এর সঠিক উত্তর? এর সঠিক উত্তর কি হবে? তাহলে এর সঠিক উত্তর হবে দ্রোর 1। দ্রোর 1 হবে এর সঠিক উত্তর। দ্রোর 1 হবে সঠিক উত্তর। তাহলে রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি যে স্পেস এক্স এর ফ্যালকন 9, যে স্পেসশিপ রয়েছে, যে ফ্যালকন 9, তো সেটা করেই কিন্তু আমরা এটা দেখতে পাই যে এই স্যাটেলাইটটা পাঠানো হয়, যার নাম দ্রোর 1। তাহলে লঞ্চ ভেহিকেল যেটা দেখতে পাচ্ছি যে স্পেস এক্স এর ফ্যালকন 9। তাহলে অন 13 জুলাই 2025 Israel launched its most advanced communication satellite Drone 1 using SpaceX Falcon 9 rocket. Developed by Israeli Air Force Industries, it will support Israel communication needs for the next 15 years. তাহলে বিগত 15 বছরের যে কমিউনিকেশন, সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য এই স্যাটেলাইট প্রেরণ করেছে দ্রোর 1, যেটা ইসরায়েল। পরবর্তী প্রশ্ন, প্যাট্রিয়ট বিমান ডিফেন্স সিস্টেম বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স
missile system was developed by which country? In recent time আমরা প্রায়ই শুনছি এই মিসাইলটার ব্যাপারে। তাহলে এই যে প্যাট্রিয়ট যে মিসাইল, এই যে প্যাট্রিয়ট মিসাইল, তো সেটা কোন কান্ট্রি ডেভেলপ করেছে এই প্যাট্রিয়ট মিসাইল? তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অপশন ডি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তাহলে সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে যে না, ইউক্রেনকে তারা সাহায্য করবে এই প্যাট্রিয়ট মিসাইল দিয়ে। তাই ট্রাম্প সেজ ইউএস উইল সেন্ড প্যাট্রিয়ট মিসাইল টু ইউক্রেন। ইউএস প্রেসিডেন্ট মেক্স অ্যানাউন্সমেন্ট অ্যামিড গ্রোয়িং frustration with the Russian President Vladimir Putin. তো অবশ্যই কিন্তু এই নামটা মনে রাখবে, প্যাট্রিয়ট মিসাইল, যেটা ইউএস অরিজিনেটেড, যেটা পাচ্ছে কে না ইউক্রেন পেতে চলেছে। দ্য প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম MM-104 ডেভেলপড বাই Raytheon Technology in the United States is the US Army's most advanced surface to air missile system. Originally designed for anti-aircraft operation, modern variants can intercept ballistic missile, cruise missile, loitering munition, and aircraft systems, aircraft functioning effectively in all weather and all altitude. Recently, the US President announced that Patriot system would be sent to Ukraine to help counter escalation Russia aggression. Patriot stands for Phased Array Tracking Radar for Intercept on Target. তাহলে প্যাট্রিয়টের ফুল ফর্ম phase array tracking radar for intercept on target. ঠিক আছে, মনে রাখবে। চলো নেক্সট। ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে ইজ অবজার্ভড এভরি ইয়ার অন হুইচ ডে? বিশ্ব যুব দক্ষতা দিবস প্রতি বছর কবে পালন করা হয়? ঝটপট আনসার করো। তাহলে কি হবে এর সঠিক উত্তর? তাহলে এর সঠিক উত্তর হবে 15 জুলাই। ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে ইজ অবজার্ভড অন 15 জুলাই গ্লোবালি। World Youth Skill Day is observed every year on which day? Na 15 July. তাহলে World Youth Skill Day is observed annually on 15 July to emphasize the importance of the equipping young people with the skill needs to successful in rapidly evolving world. The United Nations initiative raise awareness about youth employment and the need for skill development. তাহলে 2025 এর থিম কি ছিল? 2025 এর থিম ছিল youth empowerment through artificial intelligence and digital skills. Youth empowerment through artificial intelligence and digital skills. ঠিক আছে, তাহলে 15ই জুলাই বিশ্বব্যাপী এটা পালন করা হয়। ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে 15ই জুলাই প্রত্যেক বছর পালন করা হয়। তাহলে এর থিম অবশ্যই মনে রাখবে, দ্যাট ইজ ইউথ এম্পাওয়ারমেন্ট থ্রু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডিজিটাল স্কিলস। নেক্সট, question number 12.
who has recently taken charge as a director at Hindustan Aeronautics Limited? হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের ডিরেক্টর হিসেবে সম্প্রতি কে দায়িত্বভার গ্রহণ করেছেন? কি হবে এর সঠিক উত্তর? ঝটপট আনসার করবে লাইভ চ্যাটে। Who has recently taken charge as the director at Hindustan or Aeronautics Limited? আর কে ত্যাগী, অজয় কুমার শ্রীবাস্তব, টি সুভরন টি সুভর্ণা রাজু, এস সোমনাথ। কি হবে এর সঠিক উত্তর? তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অজয় কুমার শ্রীবাস্তব। অজয় কুমার শ্রীবাস্তব। তাহলে অজয় কুমার শ্রীবাস্তব টেক্স ওভার অ্যাজ এইচএল ডিরেক্টর ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর&ডি। ডিরেক্টর ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর&ডি, তাহলে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর&ডি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট তার ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্ট হতে চলেছেন কে না 37 বছরের এক্সপেরিয়েন্স ইন এয়ারক্রাফট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট অজয় কুমার শ্রীবাস্তব has been appointed as a director engineering and R&D at HAL, strengthening India's indigenous aerospace innovation. তো তোমরা জানো এই হাল হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড যেটা কিনা একটা মহারত্না সিপিএসসি সেন্ট্রাল পাবলিক সেক্টর আন্ডারটেকিংস, তো সম্প্রতি এটা মহারত্ন স্টেটাস পায় লাস্ট ইয়ার অক্টোবর 2024-এ এটা মহারত্ন স্টেটাস পায়। তো অজয় কুমার শ্রীবাস্তব যিনি কিনা হলের ডিরেক্টর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর&ডি ডিরেক্টর হিসেবে দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন। তাহলে এই রিপোর্টটা প্রকাশিত হয়েছে 16 জুলাই 2025। ঠিক আছে, তাহলে মনে রাখবে অজয় কুমার শ্রীবাস্তব। নেক্সট, how much does the Indian government plan to raise in financial year 2025-26 by selling shares of public sector banks via QIP method? কি হবে এর সঠিক উত্তর? কি হবে এর সঠিক উত্তর? তাহলে প্রশ্ন হচ্ছে হাউ মাচ ডাজ ইন্ডিয়ান গভর্নমেন্ট প্ল্যান টু রেজ in 2000 financial year 2005-26 by selling shares of public sector banks via QIP methods? তাহলে কিউআইপি এর ফুল ফর্ম কি না কোয়ালিফাইড, এর ফুল ফর্ম হচ্ছে কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট। কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট হচ্ছে এর সঠিক উত্তর, কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট। তো আমরা সম্প্রতি যেটা দেখতে পাচ্ছি যে এখানে তোমাদের প্রশ্ন তো হচ্ছে এটা যে সরকার যে বিভিন্ন পাবলিক সেক্টর ব্যাংক তাদের শেয়ার বিক্রি করে যেটা কিউআইপি মেথডে এই শেয়ার বিক্রি হবে, কত টাকার একটা লক্ষ্যমাত্রা রেখেছে বা কত ফান্ড রেজ করতে চাইছে। তাহলে এই সঠিক উত্তর হচ্ছে 45,000 কোটি, 45,000 crore, 45,000 কোটি টাকার ফান্ড রেজ করতে চাইছে। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে পাবলিক সেক্টর ব্যাংকস টু রেজ 45,000 crore via QIP in financial year 2025-26, SBI to lead the capital raise, government eyes major stake sales across banks. তার মানে ইন ভেরি রিসেন্ট টাইম আমরা দেখতে পাবো আরও ব্যাংকের যে পাবলিক সেক্টর ব্যাংকগুলো রয়েছে তার শেয়ার সরকার বিক্রি করতে চাইছে, যেখানে আইডিবিআই এর যে স্টেক, যেখানে সরকার তার 51% থেকে স্টেক হোল্ডিং 49%-এ নিয়ে যায়, যেই জন্য আজকে আমরা আইডিবিআইকে প্রায় পাবলিক সেক্টরের মধ্যে আর কাউন্ট করি না। তো গভর্নমেন্টের কমপ্লিট সেল করতে চায়, গভর্নমেন্ট টু কমপ্লিট আইডিবিআই ব্যাংক স্টেক সেল বাই অক্টোবর 2025, মানে অক্টোবর 2025-এর মধ্যে আইডিবিআই ব্যাংকের সম্পূর্ণ শেয়ার ছেড়ে দিতে চায়। মোদি গভর্নমেন্ট টার্গেটস 47,000 crore via sales and monetization in financial year 2025. তাহলে ডিসইনভেস্টমেন্ট আর এই যে কিউআইপি কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট এর মধ্যে দিয়ে টোটাল 47,000 কোটি টাকার একটা প্ল্যান রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা যেটা দেখতে পাবো যে এসবিআই এরও কিন্তু শেয়ার মার্কেটে ছাড়া হবে।
ঠিক আছে। ইন্ডিয়ান পাবলিক সেক্টর ব্যাংক উইল রেজ 45,000 crore in the financial year 2025-26 through qualified institutional placement of shares starting with SBI, which plans to raise 25,000 crore। তাহলে এই 45,000 কোটির মধ্যে 25,000 কোটিটাই হচ্ছে SBI শেয়ার বিক্রি করে। আদার ব্যাংকস লাইক ইউকো ব্যাংক, ব্যাংক অফ মহারাষ্ট্র, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক অ্যান্ড ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক উইল অলসো পার্টিসিপেট। SBI সহ বিভিন্ন আদার ব্যাংকও কিন্তু এতে পার্টিসিপেট করবে। QIP ইজ আ ওয়ে ফর ব্যাংকস to get money from large institutional investor by offering them shares। তাহলে QIP হচ্ছে একটা মেথড যেখানে এই শেয়ারগুলো বড় বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের দেওয়া হবে, বড় বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের কিন্তু দেওয়া হবে, যেখানে টার্গেট করা হচ্ছে টোটাল 45,000 crore, যেখানে SBI 25,000 কোটি। নেক্সট, হু হ্যাজ কনফার্ড দ্য কলিঙ্গ রত্ন অ্যাওয়ার্ড 2024 বাই প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। তাহলে আমাদের ভারতের যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি ওড়িশাতে কাকে এই কলিঙ্গ অ্যাওয়ার্ড দিয়েছে, কাকে এই কলিঙ্গ অ্যাওয়ার্ড দিয়েছে, কি হবে এর সঠিক উত্তর? হু ওয়াজ কনফার্ড দ্য কলিঙ্গ রত্ন অ্যাওয়ার্ড 2024 বাই প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু? নরেন্দ্র মোদী, ধর্মেন্দ্র প্রধান, অমিত শাহ নাকি অশ্বিনী বৈষ্ণব? কি হবে এর সঠিক উত্তর? কি হবে এর সঠিক উত্তর? Who was conferred the Kalinga Ratna Award 2024 by প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু? তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ধর্মেন্দ্র প্রধান। ধর্মেন্দ্র প্রধান হয়ে যাবে এর সঠিক উত্তর। তাহলে আমরা সম্প্রতি দেখতে পেলাম যে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু কনফার্ড Kalinga Ratna Award on Dharmendra Pradhan, recognizing his contributions to culture, language and education। ঠিক আছে, চলো নেক্সট। নেলসন ম্যান্ডেলা ইন্টারন্যাশনাল ডে ইজ অবজার্ভড অ্যানুয়ালি অন হুইচ ডেট? তাহলে নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস পালন করা হয় কোন দিন? কোন দিন আন্তর্জাতিক নেলসন ম্যান্ডেলা দিবস পালন করা হয়? কি হবে এর সঠিক উত্তর? নেলসন ম্যান্ডেলা ডে পালন করা হয় কবে? বিশ্বব্যাপী। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে 18ই জুলাই। 18ই জুলাই পালন করা হয় বিশ্বব্যাপী এই নেলসন ম্যান্ডেলা ডে। নেলসন ম্যান্ডেলা ডে, ঠিক আছে। তাহলে 18ই জুলাই নেলসন ম্যান্ডেলা ডে পালন করা হয় বিশ্বব্যাপী। যিনি প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট সাউথ আফ্রিকার। তাহলে মার্কিং দ্য বার্থ অ্যানিভার্সারি অফ নেলসন ম্যান্ডেলা, তাহলে জুলাইয়ের 18, যেটা এই নেলসন ম্যান্ডেলা যিনি এক্স প্রেসিডেন্ট ছিলেন সাউথ আফ্রিকার, তো তার জন্মদিনকে রেকগনাইজ করে এই আন্তর্জাতিক নেলসন ম্যান্ডেলা ডে পালন করা হয়। দ্য ইউএন এস্টাবলিশ দ্য ডে ইন 2009 টু অনার হিজ লেগেসি বাই প্রমোটিং কমিউনিটি সার্ভিস অ্যান্ড দ্য ভ্যালু অফ ফ্রিডম, ডিগনিটি, ইকুয়ালিটি অ্যান্ড হিউম্যান রাইটস। পিপল আর এনকারেজড টু কন্ট্রিবিউট 67 minutes of service representing the 67 years ম্যান্ডেলা ডেডিকেটেড টু সার্ভিং হিউম্যানিটি। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে থিমটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। থিম কি না, এর থিম হচ্ছে ইটস স্টিল ইন আওয়ার hands to combat poverty and inequality। It's still in our hands to combat poverty and inequality। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নেলসন ম্যান্ডেলা তার যে জন্মদিন সেটাকে কেন্দ্র করে নেলসন ম্যান্ডেলা ডে, যেটা ইউএন রিকগনাইজ করে 2009, ঠিক আছে। তাহলে অবশ্যই মনে রাখবে 18ই জুলাই। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড বাই পানার কমিউনিটি ইন মেঘালয়া টু প্রে ফর আ গুড হারভেস্ট অ্যান্ড প্রোটেকশন ফ্রম এভিল? তো তোমরা যারা স্ট্যাটিক জিকের ক্লাস করেছো, ফেস্টিভ্যালের স্ট্যাটিক জিকের ক্লাস তোমরা যারা করেছো তাদের উদ্দেশ্যে বলা, তো এইটা কিন্তু অবশ্যই নোট ডাউন করবে, ঠিক আছে। আমরা মেঘালয় হয়তো সেভাবে কভার করিনি, তো অবশ্যই কিন্তু যখন যখন কারেন্ট অ্যাফেয়ার্সে এই ধরনের প্রশ্নগুলো পাবে তো সেগুলো কিন্তু অবশ্যই কভার করবে, তাহলে কি হবে এর সঠিক উত্তর? তাহলে which of the following festival is celebrated by Panar community in Meghalaya to pray for a good harvest and protection from evil?
তাহলে রোগ ব্যাধি থেকে রক্ষা করা বা ভালো ফসলের মরশুমকে কেন্দ্র করে যে ফেস্টিভ্যালটা পালন করা হয় মেঘালয়া, তো তার নাম কি? এর নাম হচ্ছে কি না বেদিং খেলাম ফেস্টিভ্যাল। বেদিং খেলাম, বেদিং খেলাম ফেস্টিভ্যাল। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বেদিং খেলাম ফেস্টিভ্যাল। বেইদিং খেলাম, বেইদিং খেলাম ফেস্টিভ্যাল। তাহলে মেঘালয়ের একটা খুবই পপুলার ফেস্টিভ্যাল ওয়েদিং খেলাম ফেস্টিভ্যাল। ঠিক আছে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু নোট ডাউন করবে এটা ওয়েদিং খেলাম ফেস্টিভ্যাল, যেটা আমরা সম্প্রতি জুলাইয়ে দেখতে পেলাম পানার কমিউনিটি ইন জুয়াই মেঘালয়া, যারা কিন্তু এই ফেস্টিভ্যালটা সেলিব্রেট করে। এটা কিন্তু একটা রিলিজিয়াস ফেস্টিভ্যাল, ইট ইজ আ রিলিজিয়াস অ্যান্ড কালচারাল ইভেন্ট টু সিক ব্লেসিং ফর আ বাউন্টিফুল হারভেস্ট অ্যান্ড প্রোটেকশন ফ্রম ডিজিজ অ্যান্ড ইভিল ফোর্সেস। তাহলে রোগ থেকে ব্যাধি থেকে দূর রাখতে বা মুক্ত রাখতে, ভালো মরশুম বা ভালো ফসল ফলানোর জন্য তারা এই যে কালচারাল বা রিলিজিয়াস যে ফেস্টিভ্যালটা পালন করে থাকে বেইদিন খেলাম, তো সেটা কিন্তু অবশ্যই মনে রাখবে মেঘালয়। ঠিক আছে, নেক্সট অপশানে যেটা আমরা বাকি যেগুলো দেখছিলাম, যেরকম ওয়াঙ্গালা ফেস্টিভ্যাল, ওয়াঙ্গালা ফেস্টিভ্যাল যেটা গারো ট্রাইবস মেঘালয় বা আসাম, নাগাল্যান্ড এই সমস্ত রিজিয়নে যারা রয়েছে, মেঘালয়, আসাম, নাগাল্যান্ড, নাগাল্যান্ড, মেঘালয়, আসাম, নাগাল্যান্ড এই সমস্ত রিজিয়নে যারা রয়েছে যে গারো ট্রাইবস, তাদের এটা ফেস্টিভ্যাল। নাগাল্যান্ড ইটস আ থ্যাঙ্কস গিভিং সেলিব্রেশন ফর আ বাউন্টিফুল হারভেস্ট অনারিং দ্য সান গড মিসি সালজং। তাহলে তাদের যে সূর্য দেবতা মিসি সালজং, তাকে শ্রদ্ধা জানিয়ে ভালো ফসল উৎপন্ন হয়েছে তার জন্য শ্রদ্ধা জানিয়ে যে উৎসবটা পালন করা হয়, যে উৎসবটা পালন করা হয়, দ্যাট ইজ ওয়াঙ্গালা ফেস্টিভ্যাল। তাহলে এর অরিজিন যদি আমরা দেখি, তাহলে মেঘালয়, আসাম, নাগাল্যান্ড যে কোনো একটা থাকতেই পারে। তাহলে এইখানে এই যে ফেস্টিভ্যালটা, এটাকে 100 ড্রামস ফেস্টিভ্যালও বলা হয়, কারণ এই ফেস্টিভ্যালে আমরা প্রচুর এরকম ড্রামের ব্যবহার দেখতে পাই। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। না, নেক্সট কোশ্চেন যাওয়ার আগে আরো যে অপশনগুলো ছিল, যেরকম এখানে ছিল হর্নবিল। হর্নবিলটা আমরা কোথায় থেকে থাকি না নাগাল্যান্ড। নাগাল্যান্ডের একটা খুবই পপুলার ফেস্টিভ্যাল হর্নবিল, যেটা ডিসেম্বরের 1 ডিসেম্বর থেকে 10ই ডিসেম্বর পর্যন্ত চলে। ইটস আ ভাইব্রেন্ট সেলিব্রেশন শোকেসিং রিচ হেরিটেজ অ্যান্ড ট্র্যাডিশনস অফ দ্য ইন্ডিজিনিয়াস নাগা ট্রাইবস, ফিচারিং মিউজিক, ড্যান্স, ক্রাফট, ফুড, স্পোর্টস সব কিছুই রয়েছে। ঠিক আছে, তাহলে হর্নবিল হচ্ছে নাগাল্যান্ড, হর্নবিল ফেস্টিভ্যাল নাগাল্যান্ড। আর এখানে কি রয়েছে না লোসার ফেস্টিভ্যাল। লোসার ফেস্টিভ্যাল যেটা তিবেত 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 তিবেতিয়ান নিউ ইয়ার, যেটা খুবই ভাইব্রেন্ট একটা ফেস্টিভ্যাল, যেটা আমরা বিভিন্ন জায়গায় ভারতের দেখতে পাই। লাদাখ রিজিয়ন, সিকিম যেটা বুদ্ধিস্ট একটা স্টেট সিকিম, এছাড়া নেপালেও যারা বুদ্ধিস্ট রয়েছে বা তিবেতিয়ান রয়েছে, তারা কিন্তু তিবেতিয়ান ক্যালেন্ডারের শুরুতে এই রিচুয়ালসটা তারা পালন করে, সেটা হচ্ছে লোসার ফেস্টিভ্যাল, যেটা মূলত ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ পড়ে। চলো নেক্সট, দ্য ইউপিআই অ্যাপ, the UPI app held the largest market share in India in June 2025. কি হবে এর সঠিক উত্তর? কি হবে এর সঠিক উত্তর? এর সঠিক উত্তর হবে ফোনপে। এর সঠিক উত্তর হবে ফোনপে। এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে ফোনপে। ঠিক আছে, তাহলে সম্প্রতি আমরা এটা দেখতে পেলাম যে জুনে যেটা লঞ্চ করা হলো রিপোর্ট, যেখানে দেখা হচ্ছে যে এই যে বিভিন্ন ইউপিআই থার্ড মানে বিভিন্ন যে অ্যাপ রয়েছে, তার মধ্যে থেকে সব থেকে বেশি ইউজার্স বা ট্রানজাকশনস কোথায় হয়ে থাকে, তো সেটা হয় ফোনপের মধ্যে দিয়ে। তাহলে এর মার্কেট শেয়ার প্রায় 46.46%, যেখানে 8.54 বিলিয়ন ট্রানজাকশন হয়েছে অ্যাজ পার এনপিসিআই রেকর্ড। তাহলে অ্যাজ পার এনপিসিআই রেকর্ড জুন 2025-এ 8.5 বিলিয়ন ট্রানজাকশন হয়েছে, যার মধ্যে থেকে 46.46% মার্কেট শেয়ার রয়েছে এই ফোনপের। তারপর রয়েছে গুগল পে, আর থার্ডে রয়েছে পেটিএম।
ঠিক আছে। অ্যামং ইন্ডিয়ান স্টেটস মহারাষ্ট্র হ্যাড দ্য হাইয়েস্ট শেয়ার অফ ইউপিআই ইউজেস। মহারাষ্ট্রায় সব থেকে বেশি ইউপিআই ট্রানজাকশন হয়ে থাকে 8.8%। ইট ওয়াজ ফলোড বাই কর্ণাটকা অ্যাট 5.61% অ্যান্ড উত্তরপ্রদেশ 5.15%। তাহলে সব থেকে বেশি আমাদের ভারতে অনলাইন ট্রানজাকশন ইউপিআইয়ের মধ্যে থেকে হয়ে থাকে মহারাষ্ট্র, তারপর কর্ণাটকা, তারপর হচ্ছে উত্তরপ্রদেশ। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। কোশ্চেন নাম্বার 18। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। কোশ্চেন নাম্বার 18, হুইচ ইন্ডিয়ান ডিজিটাল ইন্স্যুরেন্স কোম্পানি হ্যাজ পার্টনার্ড উইথ টেসলা টু প্রোভাইড ইন্স্যুরেন্স সার্ভিস ইন ইন্ডিয়া। তাহলে আমরা সম্প্রতি জানি যে টেসলা ভারতে লঞ্চ হয়েছে। তো এই যে টেসলা তার যে ইন্স্যুরেন্স সেটা কার সাথে কোলাবোরেট করে সেই ইন্স্যুরেন্স প্রোভাইড করছে? পলিসি বাজার, অ্যাকো, ডিজিটাল ডিজিট ইন্স্যুরেন্স নাকি এলআইসি? কি হবে এর সঠিক উত্তর? তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে, এর সঠিক উত্তর হয়ে যাবে এর সঠিক উত্তর হয়ে যাবে অ্যাকো, অপশন বি। অ্যাকো হয়ে যাবে এর সঠিক উত্তর। তাহলে অ্যাকোর সাথে আমরা পার্টনারশিপ দেখতে পাচ্ছি টেসলা, যারা ইন্স্যুরেন্স প্রোভাইড করছে। ঠিক আছে, নেক্সট। Who has been appointed as a new MD and CEO of LIC till August 2028? তাহলে সম্প্রতি সম্প্রতি এলআইসির মানে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার এমডি সিইও পদে কাকে অ্যাপয়েন্ট বা কে দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন, আর যার টেনিওর বা সময়কাল থাকবে অগস্ট 2028 পর্যন্ত। অগস্ট 2028 পর্যন্ত যার সময়কাল থাকবে। কি হবে এর সঠিক উত্তর? কি হবে এর সঠিক উত্তর? Question number 19. Who has been appointed as the new MD and CEO of LIC till August 2028? তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে, এর সঠিক উত্তর হয়ে যাবে আর দোরাইস্বামী। আর দোরাইস্বামী। আর দোরাইস্বামী হয়ে যাবে এর সঠিক উত্তর। আর দোরাইস্বামী হয়ে যাবে এর সঠিক উত্তর। তাহলে আর দোরাইস্বামী যিনি এলআইসি সিও এর এমডি হিসেবে দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন। তো এই সময়কালে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইন্ট্রিম যে সিও এমডি ছিলেন তিনি কে না সতপাল ভান্ন। সতপাল ভান্ন তিনি ইন্ট্রিম ছিলেন, তো তাকে রিপ্লেস করেই কিন্তু ডোরাইস্বামী আর ডোরাইস্বামী আর আর ডোরাইস্বামী তিনি কিন্তু দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন এলআইসির। তাহলে এলআইসি যেটা কিনা একটা পাবলিক সেক্টর ইন্স্যুরেন্স কোম্পানি, আমাদের ভারতের অন্যতম পাবলিক সেক্টর ইন্স্যুরেন্স কোম্পানি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। তো তার ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর আর সিও পদে অ্যাপয়েন্ট হচ্ছেন আর ডোরাইস্বামী। নেক্সট কোশ্চেনে চলে যাব। কোশ্চেন নাম্বার 20. Who has been appointed as a new CEO and managing director of Hindustan Unilever Limited effective from August 1st, 2025? তাহলে পয়লা আগস্ট 2025 থেকে যিনি দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর হিসেবে, তো তার নাম কি? কি হবে এর সঠিক উত্তর? কি হবে এর সঠিক উত্তর? ঝটপট আমাকে জানাও। তাহলে কি হবে এর সঠিক উত্তর? ঝটপট বলো। এটা আগের উইকেও কিন্তু ছিল, আগের উইকেও কিন্তু এই প্রশ্নটা ছিল। তাহলে এর সঠিক উত্তর হবে প্রিয়া নায়ার। প্রিয়া নায়ার হবে এর সঠিক উত্তর। প্রিয়া নায়ার যিনি হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড তার দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন অ্যাজ আ সিইও, আর যার সময়কাল শুরু হবে কবে থেকে না 1st of August 2025। ঠিক আছে, চলো নেক্সট। In the financial year 2024-25, how much tax refund was issued by Income Tax Department, marking a 474% increase over 11 year? মানে বিগত 11 বছরে আমরা যদি ইনক্রিজ পার্সেন্টেজ দেখি 474% বৃদ্ধি পেয়েছে, যেখানে ট্যাক্স রিফান্ড করতে চলেছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আগের বছরের 2024-25 ফিনান্সিয়ালের। তো সেই টাকার পরিমাণটা কত? 3.25 লক্ষ কোটি, 4.77 লক্ষ কোটি, 2.89 লক্ষ কোটি, 5.10 লক্ষ কোটি। কি হবে এর সঠিক উত্তর?
কি হবে এর সঠিক উত্তর? ইন দ্য ফিনান্সিয়াল ইয়ার 2025-26 24-25 how much tax refund was issued by income tax department, marking a 474% increase over 11 years? কি হবে এর সঠিক উত্তর? তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে 4.77 লাখ কারোর। 4.77 লাখ কারোর। 4.77 লাখ কারোর। কি হবে এর সঠিক উত্তর? না 4.77 লাখ কারোর। তাহলে 4,77,000 কোটি টাকার রিফান্ড করতে চলেছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট 2024-25 ফিনান্সিয়াল ইয়ারের। তো আমরা যেটা দেখতে পাচ্ছি বিগত 11 বছরে যেটা 476% ইনক্রিজ করেছে। তো কি বলেছে এখানে এক্সপ্লেনেশনে বলেছে ইন ফিনান্সিয়াল ইয়ার 2024-25 the income tax department refunded a record of 4.77 lakh crore, reflecting a 474% increase over first 11 years. This growth is attributed to faster, more efficient digital processing system. In 2013, it used to take an average of 93 days to get a refund, but by 2024, this has come down to just 17 days, saving time for millions of taxpayers. This shows how well digital system are working. যেখানে বলছে যে আগে এই যে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে টাকা ফেরত পেতে মূল প্রায় 93 দিন সময় লেগে যেত, যেটাকে রিডিউস করে 17 দিনে নিয়ে আসা হয়েছে, যেটা রিপ্রেজেন্ট করছে বা যেটা দেখাচ্ছে যে কতটা আমাদের ডিজিটাল সিস্টেম আজকে ইমপ্রুভ করেছে। নেক্সট, who won his first Wimbledon title by defeating Carlos Alcaraz. Carlos Alcaraz in July 2025. কার্লোস আলকারাজকে পরাজিত করে কে প্রথমবার উইম্বলডন টাইটেল টেনিস চ্যাম্পিয়নশিপ টাইটেল জিতেছেন? কি হবে এর সঠিক উত্তর? তাহলে এর সঠিক উত্তর হবে ইয়ানিক সিনার। ইয়ানিক সিনার হবে এর সঠিক উত্তর। অপশন সি উইল বি দ্য রাইট আনসার। অপশন সি উইল বি দ্য রাইট আনসার। ইয়ানিক সিনার হবে এর সঠিক উত্তর। on July 13, 2025, Yannick Sinner claimed his first Wimbledon title by defeating two-time championship Carlos Alcaraz, যিনি স্পেনের আর ইটালির হচ্ছে জ্যানিক সিনার। ঠিক আছে, তাহলে এই প্রথম তিনি জ্যানিক সিনার যিনি এই উইম্বলডন টাইটেল খেতাবটা জিতেছেন। ঠিক আছে, তাহলে লন্ডনে আয়োজন করা হয়েছে, জ্যানিক সিনার যিনি একজন ইটালিয়ান প্লেয়ার, মানে ইটালিকে তিনি রিপ্রেজেন্ট করেন, আর কার্লোস অ্যালকারাজ যিনি স্পেনকে রিপ্রেজেন্ট করেন। তাহলে ফার্স্ট উইম্বলডন চ্যাম্পিয়নশিপ টাইটেল বাই ডিফেটিং টু টাইম চ্যাম্পিয়ন্স কার্লোস অ্যালকারাজ, তাকে হারিয়ে বিগত 2 বছরের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজকে হারিয়ে জ্যানিক সিনার যিনি ইটালিকে রিপ্রেজেন্ট করেন, তিনি কিন্তু উইম্বলডন টেনিস চ্যাম্পিয়নশিপ জিতেছেন। Which two countries have qualified for the ICC T20 World Cup 2026 from the Europe qualifiers? তাহলে ইউরোপ কোয়ালিফায়ার্স থেকে কোয়ালিফাই করেছে নতুন মানে যে দুটি দেশ, সেটা কি কি? স্কটল্যান্ড নেদারল্যান্ড, আয়ারল্যান্ড ইটালি, ইটালি নেদারল্যান্ড, নাকি জার্মানি স্কটল্যান্ড? কি হবে এর সঠিক উত্তর? কি হবে এর সঠিক উত্তর? তাহলে ইউরোপ কোয়ালিফায়ার্স থেকে আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপে যারা কোয়ালিফাই করেছে যে দুটো দেশ, সেই দুটো দেশ কোনটি? Which two countries have qualified for the ICC T20 World Cup 2026 for the Europe qualifiers? কি হবে এর সঠিক উত্তর? তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে আয়ারল্যান্ড এন্ড ইতালি। আয়ারল্যান্ড এন্ড ইতালি হয়ে যাবে এর সঠিক উত্তর। আয়ারল্যান্ড এন্ড ইতালি হয়ে যাবে এর সঠিক উত্তর। ইতালি আর নেদারল্যান্ড, ভুল হয়ে গেল। অপশন সি ইতালি আর নেদারল্যান্ড, মানে ইতালি আর নেদারল্যান্ড করতে গিয়ে আয়ারল্যান্ড করে দিয়েছি, সরি। ইতালি অ্যান্ড নেদারল্যান্ড হবে এর সঠিক উত্তর। ইতালি অ্যান্ড নেদারল্যান্ড যারা কোয়ালিফাই করেছে সম্প্রতি। তো
Italy and Netherlands secured their spot in 2026 ICC Men's T20 World Cup after Europe qualifiers. ঠিক আছে, তাহলে নেদারল্যান্ডের ফ্ল্যাগ তোমরা দেখতে পাচ্ছ এদিকে, আর এদিকে ইটালির ফ্ল্যাগ, যারা নতুন দেশ বলতে পারো, যারা T20 ওয়ার্ল্ড কাপ 2026 খেলতে চলেছে ফর দ্য ফার্স্ট টাইম। তাহলে 2000 নেক্সট কোশ্চেন নাম্বার 24, which institution has launched the venture capital fund settlement scheme 2025? ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড সেটেলমেন্ট স্কিম 2025 সম্প্রতি লঞ্চ করেছে সেবি, সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, আরবিআই, নীতি আয়োগ নাকি মিনিস্ট্রি অফ ফিনান্স? তাহলে খুব সহজ প্রশ্ন, বুঝতেই পারছো ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড তার মানে ফিনান্সিয়াল মার্কেট সংক্রান্ত, তাহলে এটা মানে না জেনেও করা যায় সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। তাহলে সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া যেটা আমাদের ফিনান্সিয়াল মার্কেট রেগুলেটর, ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড সেটেলমেন্ট স্কিম 2025 নিয়ে এসছে। তো চলো এর ডিটেলটা একটু দেখে নিই, কি বলা হয়েছে এখানে। এখানে ডিটেলে বলা রয়েছে যে সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া হ্যাজ রিসেন্টলি লঞ্চ দ্য ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড সেটেলমেন্ট স্কিম 2025. These schemes provide one-time opportunity to resolve compliance issues related to winding up of old funds. It is aimed at venture capital funds that had transitioned to the alternative investment fund regime but have not yet liquidified their investments. The scheme will be open from July 21st, 2025 to January 19, 2026. Its main goal is to protect investor interest by settling long pending funds ক্লোজার কেসেস। তাহলে যে বিভিন্ন যে ডিসপিউটস ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড, ভেঞ্চার ক্যাপিটাল বলতে কি বোঝায় তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, হোয়াট ইজ ভেঞ্চার ক্যাপিটাল? ভেঞ্চার ক্যাপিটাল হচ্ছে পুলড ইনভেস্টমেন্ট, যেটা মূলত স্টার্ট আপে ইনভেস্ট করা হয়, যেটা মূলত স্টার্ট আপে ইনভেস্ট করা হয়, তো সেটাকেই বলা হচ্ছে ভেঞ্চার ক্যাপিটাল। তো সেই সংক্রান্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড সেটেলমেন্ট স্কিম যেখানে লঞ্চ করেছে সেবি, যেখানে পুরনো যে ওল্ড ফান্ড যেগুলোকে ওয়াইন্ডিং আপ করা হয়েছে, তো সেই সংক্রান্ত যদি কোনো কম্পাইলেন্স থাকে তো সেটাকে কিন্তু রেজিস্টার করা যেতে পারে। এই স্কিমটা খোলা থাকছে 21শে জুলাই 2025 থেকে জানুয়ারি 19, 2026 পর্যন্ত। নেক্সট কোশ্চেন নাম্বার 25, which country virtually hosted the 4th BIMSTEC disaster management exercise 2025? তাহলে এর সঠিক উত্তর কি হবে? তাহলে বিমস্টেক ডিজাস্টার ম্যানেজমেন্ট এক্সারসাইজ 2025 যেটা ভার্চুয়ালি আয়োজন করা হয়েছে, তো তার হোস্ট কান্ট্রি কে ছিল? হুইচ কান্ট্রি হোস্টেড দ্য বিমস্টেক ম্যানেজমেন্ট এক্সারসাইজ 2025 ভার্চুয়ালি? কি হবে এর সঠিক উত্তর? তাহলে এর হোস্ট কান্ট্রি কে ছিল? থাইল্যান্ড, মিয়ানমার, ইন্ডিয়া, বাংলাদেশ। থাইল্যান্ড, মিয়ানমার, ইন্ডিয়া, বাংলাদেশ। কি হবে এর সঠিক উত্তর? থাইল্যান্ড, মিয়ানমার, ইন্ডিয়া, বাংলাদেশ। কি হবে এর সঠিক উত্তর? না, মনে রাখবে এর সঠিক উত্তর হয়ে যাবে ইন্ডিয়া। এর সঠিক উত্তর হয়ে যাবে ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়া হোস্ট করে বিমস্টেক ডিজাস্টার ম্যানেজমেন্ট এক্সারসাইজ, যেটা জুলাই 14 থেকে 15তে কন্ডাক্ট করা হয়েছে। জুলাই 14 থেকে 15তে কন্ডাক্ট করা হয়েছে। এই বিমস্টেকের ফুল ফর্ম কি? না, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, ঠিক আছে, যেটা ডিজাস্টার ম্যানেজমেন্ট, মেনলি ফ্লাড, সাইক্লোন, এগুলোকে ম্যানেজ করা নিয়ে তারা একটা কনফারেন্স বা এক্সারসাইজ তারা করেছেন, যেটা ভার্চুয়ালি আয়োজন করা হয়েছে 14 জুলাই থেকে 15 জুলাই, যার আয়োজক দেশ ছিল হচ্ছে ভারত। তাহলে এখানে আমরা বিমস্টেকের মেম্বার কান্ট্রি দেখতে পাচ্ছি নেপাল, ভুটান, বাংলাদেশ, ইন্ডিয়া, থাইল্যান্ড, মিয়ানমার, শ্রীলঙ্কা। তো এর ডিটেলটা এখানে দেওয়া রয়েছে। তো 7টা মেম্বার কান্ট্রি রয়েছে এই বিমস্টেকের, দ্যাট ইজ বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এই বিমস্টেকের হেডকোয়ার্টার কোথায়? মনে রাখবে এই বিমস্টেকের হেডকোয়ার্টার হচ্ছে ঢাকা, বাংলাদেশ। ঢাকা, বাংলাদেশে হচ্ছে এর হেডকোয়ার্টার। তাহলে আজকে আমরা এই সেশনটা এখানেই শেষ করব, যেখানে আমরা দেখলাম যে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন্স লাস্ট উইকের উপর ফোকাস করে। তো তোমাদের বলে রাখি, তোমরা যারা অফলাইনে ক্লাস করতে চাইছো বা তোমরা যদি যারা অনলাইনে ক্লাস করছো, তারাও যদি কখনো শিয়ালদা বা তার আশপাশে আসো, অবশ্যই দেখা করো আমাদের সাথে আমাদের অফলাইন সেন্টারে। আর যারা অফলাইনে প্রিপেয়ার করতে চাইছো, তোমরা চাইলে ক্লাসেস জয়েন করে দেখতে পারো, কিছু ডেমো ক্লাস করেও দেখতে পারো, যেখানে এসএসসি ব্যাংকিং, WBCS রেলওয়ে,
পুলিশ থেকে শুরু করে বিভিন্ন যে রাজ্য সরকারের পরীক্ষা তার প্রস্তুতির জন্য এখানে অফলাইন ব্যাচেস রয়েছে, যেটা রয়েছে 8th ফ্লোর শিয়ালদা কমার্শিয়াল কমপ্লেক্স, একদম শিয়ালদা স্টেশনের বিপরীতে। তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি, যেখানে আমরা দেখলাম লাস্ট উইকের উপর ভিত্তি করে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স। তো আজকের সেশন আমরা এখানেই শেষ করছি। নেক্সট আবারও দেখা হচ্ছে পরবর্তী সানডেতে, যেখানে তোমরা ডেইলি বেসিসে এরকমভাবেই কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করবে, আর আজকের এই সেশনের মধ্যে দিয়ে তোমরা করবে রিভিশন। তো সবাইকে থ্যাংক ইউ জয়েন করার জন্য।